তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন প্রাণের বইমেলায়। আজকে একটি বিশেষ দিন, বইমেলার 14তম দিন। সেই সঙ্গে আজকে কিন্তু পুরো বইমেলা সেজেছে ভালোবাসার রঙে এবং বাজছে বসন্তের সুর। তাই তো আমরা আলোচনা সাজিয়েছি আজকের এই বিশেষ দিনে। আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করেছি সাহিত্যে প্রেম ও কবিতা, প্রেম ও প্রকৃতি। তো সাহিত্যে প্রেম ও প্রকৃতি নিয়ে আমরা কথা বলবো। সাহিত্যে যদি প্রেমের কথা বলি তাহলে সবার আগে কার নাম প্রথমে আসে? অবশ্যই অমিত লাবণ্য কিংবা দেবদাস পার্বতী। আর যদি প্রকৃতির কথা বলি তাহলে কি বলবেন? প্রকৃতিকে সহজভাবে কে সবার আগে তুলে ধরেছে? কে বলেছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত? অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আসবে। সেই সঙ্গে যদি বলি বিভূতিভূষণ কিংবা জীবনানন্দকেও কিন্তু আমরা ভুলতে পারি না, তাই না? সেই তালিকায় কিন্তু তাও আসে। আবার যদি একটু আমরা এগিয়ে যাই, আমরা যদি বাংলা ভাষাভাষী মানুষ ছাড়ি, আমরা যদি বৈশ্বিকভাবে ভালোবাসার কথা বলি তাহলে কিন্তু আস্তে আস্তে আসে লাইলি মজনুর কথা কিংবা শিরি ফরহাদের কথা। এই বিষয় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব। আমরা বাংলা ভাষাভাষী সাহিত্যে প্রেমের কথা বলবো, আমরা বলবো হিমু রূপার কথা, আমরা বলবো শুভ্র জরির কথা, আমরা বলবো কুবের কপিলার কথা এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত করব একজন কবিকেও। আমরা স্বাগত জানাতে চাই গোলাম কিবরিয়া পিনুকে, যিনি আমাদের আজকের অতিথি। স্বাগত আপনাকে। গোলাম কিবরিয়া পিনু, আপনি একাধারে একজন লেখক, একজন সাহিত্যিক, একজন কবি। আজকে এই প্রাণের মেলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি যে আজকে আপনাদের আমন্ত্রণে এসে দুটি কথা বলার সুযোগ পাচ্ছে, এই জন্য কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, আজকের দিনে আপনি আমাদের আমন্ত্রণে এসেছেন, আপনি লেখালেখি করছেন প্রায় 4 দশক ধরে। আপনি একাধারে গদ্য লিখেছেন, পদ্য লিখেছেন, কিন্তু আপনার সঙ্গে আমরা দীর্ঘ আলোচনা করব, আমরা কথা বলবো। কিন্তু তার আগে আমরা একটু জানতে চাই, আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে স্বৈরাচার প্রতিরোধ দিবস। এই বিষয়ে আপনার কাছে একটু কিছু শুনতে চাই। না, আজকে তো আমাদের বাংলা দিনপঞ্জির একটি বিশেষ দিন, পয়লা ফাল্গুন, এবং এই পয়লা ফাল্গুনে মিশে গেছে 3টি দিন। আমরা এটাকে বসন্তের প্রথম দিন হিসাবে বিবেচিত করি। পাশাপাশি আপনি যেটা বললেন যে স্বৈরাচার বিরোধী প্রতিরোধ দিবস হিসাবেও এটাকে অনেকে আমরা চিহ্নিত করে পালন করি। আর পাশাপাশি অনেকে এই বসন্ত উৎসবের সঙ্গে ভালোবাসা দিন হিসাবেও এটাকে এক ধরনের মিলিয়ে ফেলি। এইভাবে এই দিনটি একটি উল্লেখযোগ্য দিন হিসাবে আমাদের কাছে পরিগণিত হয়েছে। আমরা জানি যে বাংলাদেশে একমাত্র ষড়ঋতুর দেশ, যেখানে 6টি ঋতু আছে এবং বিভিন্ন বৈচিত্র্য নিয়ে এই ঋতু আমাদের সামনে উপস্থিত হয়। পৃথিবীর আর কোথাও এ ধরনের ঋতু বৈচিত্র্য নেই। কোথাও হয়তো 2টি ঋতু প্রধান, কোথাও হয়তো 3টি, কোথাও 4টি, কিন্তু বাংলাদেশের মতো এই ভূখণ্ডের মতো 6টি ঋতু বৈচিত্র্য নিয়ে আর কোনো ঋতু নেই। সেখানে বসন্ত ঋতুটা একটা উল্লেখযোগ্য ঋতু। আপনারা জানেন যে বসন্তের এই প্রথম দিনে একটা ইতিহাসও বলি এটার সঙ্গে, যে আপনারা জানেন যখন 1400 মানে বাংলা সন আমরা উদযাপিত করলাম বাংলাদেশে, তার পরবর্তী বছর থেকে আমরা বসন্ত উৎসবটাকে বিশেষ ভাবে পালন করা শুরু করলাম। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায়, বটতলায় আপনার অনুষ্ঠান শুরু করলাম। পাশাপাশি সারা দেশের বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব শুরু হলো। আর বসন্ত উৎসব শুধু আমাদের বাংলাদেশে নয়, এই ভারত উপমহাদেশের বিভিন্ন ভূখণ্ডে এটা প্রতিপালন হয়। উড়িষ্যা, বিহার, ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গায়। আমরা যে পাশের দেশ দেখি, থাইল্যান্ডে হয়, আপনার জাপানে তো বসন্ত উৎসব অত্যন্ত উল্লেখযোগ্যভাবে পালন করা হয়। সেখানে চেরি ফুল ফোটে, সমস্ত জাপানের লোকেরা নেমে পড়ে।
আমরাও দেখছি যে এই বসন্ত উৎসবে আমাদের বাঙালি সবাই প্রায় নেমে আসি, আমরা ঘর থেকে বের হই, আমরা নতুন পোশাক পরি, আমাদের প্রকৃতিতে যেমন ফুল আসে, নতুন পাতা আসে, ঠিক মানুষের মধ্যে এক ধরনের সজীবতা আসে। সেই সজীবতা এবং প্রকৃতির সজীবতা মিলেমিশে একাকার করে আমরা এই বসন্ত উৎসবটাকে পালন করি। আমরা অনেক অনুষ্ঠান করি, আমরা অফিসে করি, স্কুলে করি, বিশ্ববিদ্যালয় করি, বাসায় করি, আমরা এই 21-এর বই মেলাও করছি। গোলাম কিবরিয়া পিনু, এই যে আমাদের বই মেলার কথা আপনি বলছিলেন লাস্টে, বইমেলায় যে বইয়ে যে বসন্তের সুর, ভালোবাসার রং উঠে আসে, আসলে এই বিষয়টা একটু জানতে চাই যে সারা বছরই কিন্তু বইমেলা থাকে, কিন্তু এই সময়টা মানুষ বাঙালি যেন আরও বেশি আবেগপ্রবণ হয়। এটা কিন্তু কবি সাহিত্যিক থেকে শুরু করে আমাদের লেখায়, প্রবন্ধে, গদ্যে পদ্যে সবসময় ধরা দিয়েছে। তো আপনি একজন কবিতা লিখছেন দীর্ঘদিন, আপনি লেখালেখি করছেন, আপনি আসলে কিভাবে দেখেন? না, আমাদের বইমেলা তো একটা আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এটা যদি ইতিহাস একটু টেনে নেই তাহলে দেখব যে এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বয়সের সমান বয়সে হচ্ছে বইমেলাটা। 1972 সালে আমরা লক্ষ্য করি যে মুক্তধারার যে স্বত্বাধিকারী ছিলেন চিত্তরঞ্জন সাহা, তার উদ্যোগে ব্যক্তিগতভাবে বাংলা একাডেমির এই সীমাবদ্ধ চত্বরে পুকুর পাড়ে তিনি 32টি বই নিয়ে বইমেলাটা শুরু করেছিলেন। এবং এই বইমেলা আমরা লক্ষ্য করেছি যে উনি ব্যক্তিগতভাবে 1976-77 সাল পর্যন্ত এককভাবে এই বইমেলাটা অগ্রসর করে নিয়ে যায়। তারপর আমরা লক্ষ্য করি যে 1977-78 সালের দিকে বাংলা একাডেমি এটার সঙ্গে সম্পর্কিত হয়, অনেক প্রকাশনা প্রতিষ্ঠানও সম্পর্কিত হয়। তারপরে আমরা লক্ষ্য করি 1983-84 সালের দিকে যখন বাংলা একাডেমির মহাপরিচালক মঞ্জুরি মওলা দায়িত্ব গ্রহণ করলেন, তখন এই বাংলা একাডেমির এই বইমেলাটা একটা আনুষ্ঠানিকভাবে পূর্ণতা পেল। তখনই আমরা দেখলাম যে আজকে বাংলা একাডেমিতে মাসব্যাপী বইমেলার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান হয়, কবিতা পাঠের আসর হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। এইগুলোর প্রবর্তন কিন্তু করেছিলেন মঞ্জুরি মওলা, এবং সেই সময় ভাষা সিরিজ নামে তিনি 101টা বই প্রকাশ করেছিলেন উল্লেখযোগ্যভাবে। এইভাবে কিন্তু বাংলা একাডেমির বইমেলাটা বিকশিত হয়। তারপর আমরা লক্ষ্য করলাম যে 2014 সালে বাংলা একাডেমির সীমাবদ্ধ এলাকা থেকে সরোয়ার্দী উদ্যানে এই বাংলা একাডেমির বইমেলাটা বিস্তৃত হলো। আর এই বাংলা একাডেমির বইমেলায় শুধু আমাদের লেখক আসে না, পাঠক আসে, আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় যে বাঙালি কমিউনিটি আছে তারাও ছুটে আসে। আর আপনি যে কথাটা বললেন অন্য সময় বই বের হয় না কেন, এটার একটি কারণ হচ্ছে লেখকরা প্রস্তুতি নিয়ে থাকেন এবং তারা অনুভব করেন যে 21-এর বই মেলায় এলে যেন আমি বইটি বের করি। প্রকাশকও ব্যতিব্যস্ত হয়ে ওঠে। এটা কারণ হচ্ছে এই মেলাকে ঘিরে আমরা দেখি যে গণমাধ্যম, আপনাদের মতো মাধ্যম, তারাও কিন্তু এটাকে নিয়ে ফিচার করছে, সাক্ষাৎকার ছাপছে। দৈনিক পত্রিকাগুলো প্রতিদিন ফিচার, নিউজ, সাক্ষাৎকার ছাপছে। এই যে একটা বাড়তি সুবিধা পাচ্ছে লেখকরা পরিচিতি হওয়ার, বই পরিচয় করার, এটা কিন্তু অন্য সময় পায় না। এই কারণে এই 21শে বইমেলাকে কেন্দ্র করে লেখকরা বই বের করতে উৎসাহিত হয় এবং প্রকাশক থামাতে হচ্ছে, কারণ আমরা একটা ছোট বিরতিতে যাব। আমরা অবশ্যই আবারও সাহিত্যে প্রেম, প্রকৃতি নিয়ে কথা বলবো। আমরা এপার বাংলা, ওপার বাংলা এবং বৈশ্বিক সাহিত্যে যে প্রকৃতি এবং প্রেমের প্রভাব রয়েছে কিংবা আলোচনায় উঠে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে দর্শক, এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই। দর্শক, আবারও আমন্ত্রণ প্রাণের বইমেলায়। আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন যার সঙ্গে আমরা আলোচনা করছি। আমাদের বিষয় হচ্ছে সাহিত্যে প্রেম ও প্রকৃতি। আমাদের সঙ্গে আছেন গোলাম কিবরিয়া পিনু। আমরা বলছিলাম সাহিত্যে প্রেম ও প্রকৃতির কথা। আমরা যদি একটু এই বিষয়ে আলোচনা করতে হলে তো সবার আগে যেই নামটি আসে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমরা কোনোভাবেই অবিচ্ছেদ্যভাবে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো তাকে নিয়ে আসলে আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই। রবীন্দ্রনাথ, যে আপনার বসন্ত উৎসবের কথাটা বলা হলো, রবীন্দ্রনাথ কিন্তু শান্তিনিকেতনে বসন্ত উৎসবের প্রচলন করেছিলেন। শুধু
বসন্ত উৎসব নয়, অন্য ঋতু, বর্ষা ঋতু যখন আসে তখন বর্ষা উৎসব, অন্য অন্য উৎসবগুলো, তারপর পয়লা বৈশাখের সময় উৎসব। রবীন্দ্রনাথ এই ধারাটা উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এটা হচ্ছে প্রকৃতির কবি বলা যায় তাকে। একমাত্র রবীন্দ্রনাথে আমরা লক্ষ্য করি যে বাংলার ষড়ঋতু নিয়ে, প্রত্যেক ঋতু নিয়ে অজস্র কবিতা গান তিনি লিখেছেন। আর অন্য কোনো কবি এতটা বিস্তৃতভাবে এই ঋতুকে নিয়ে আর লেখালেখি করেননি। এবং প্রকৃতি তো তার মধ্যে এসছে। আমরা যদি তার ছোট গল্প দেখি তাহলে এই পূর্ববঙ্গের যে ভূখণ্ড, এখানকার মানুষ, তার ছোট গল্পগুলো তো অত্যন্ত নিবিড়ভাবে ধরা দিয়েছে। প্রকৃতি, বর্ষা, মানুষের জীবন, এগুলো তো আছে। আর কবিতা তো আছেই, উপন্যাসও আছে, এবং তিনি প্রবন্ধও লিখেছেন অনেক। সেইভাবে আমরা যদি লক্ষ্য করি তো বসন্ত উৎসব, প্রকৃতি, প্রেম। আর প্রেম তো প্রত্যেক কবি লেখকের একটি প্রধানতম বিষয়। আমরা মানুষ সৃষ্টি হওয়ার প্রথম থেকেই প্রেমটা জৈবিক সত্তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে। সেই কারণে আমরা মনে করি যে কবি লেখকরা তো স্বাভাবিকভাবে তার জীবনকে যখন আন্দোলিত করে লিখেন তখন প্রেমটা অবশ্যম্ভাবীভাবে চলে আসে। তবে প্রেম কিন্তু একটা পশুর সঙ্গে মানুষের যে প্রেমের পার্থক্য অনেক আছে। পশু একবারে নিছক জৈবিক ভিত্তিতে নির্ভর করে তার প্রেম, তার জৈবিক ক্ষুধাটা মেটায়, কিন্তু মানুষ প্রেম করে। এই যে অনেক বছর ধরে মানুষ তার সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে, এই সভ্যতার যে অনেকগুলো অগ্রগতি হয়েছে, মানুষের মধ্যে সংস্কৃতিবান হয়ে উঠছে মানুষ, তারপর নৈতিকতা বিকাশ হয়েছে, তারপর পরিবার তৈরি করেছে, বিধি এসছে, প্রথা এসছে, এবং মানুষের মধ্যে অনেক ধরনের ভালো মন্দ দিকগুলো টেনে আনছে। এর ভিত্তিতে কিন্তু প্রেম আজকে অনেকটা দায়িত্বশীলতার মধ্যেও বিকশিত হচ্ছে বলে আমি মনে করি। আমরা দেখেছি জীবনানন্দ দাশ প্রকৃতি, তার লেখায় যেভাবে প্রকৃতি তুলে ধরেছেন, বিভূতিভূষণের কথা আমরা বলতে পারি, তারাশঙ্করের লেখায় এসেছে। তো সাহিত্যে দেখা যায় প্রকৃতিকে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে, এমনভাবে বর্ণনা করা হয়েছে, আসলে আমরা তো আরও কাছ থেকে প্রকৃতিকে জানতে পেরেছি। না, আপনি যে বিভূতিভূষণ পথের পাঁচালী বলি, সেখানে তো প্রকৃতি অত্যন্ত নিবিড় এবং খুব ঘনিষ্ঠভাবে এসছে। আমরা পথের পাঁচালী পরবর্তীতে চলচ্চিত্র করেছে সত্যজিৎ রায়। তারপর আপনার অন্যদের কথা বললেন, শুধু তিনি না, আমরা দেখি যে নদীকে নিয়ে অনেক উপন্যাস হয়েছে, প্রায় 100 থেকে 100-র উপরে। সেই আমরা তিতাস একটি নদীর নাম, এটা উল্লেখযোগ্য। তারপর আমরা পদ্মা নদীর মাঝিটা যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস হিসাবে বিবেচিত করি, সেখানে কিন্তু প্রকৃতি যেভাবে উঠে এসেছে, প্রেম সেভাবে উঠে এসেছে, এবং প্রেম তো অত্যন্ত গভীরভাবে, এবং যে ফ্রয়েডীয় আধুনিক চিন্তা, সেই চিন্তাকেও নির্ভর করে মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের যে প্রেমের ভিতর দিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়, যে আকর্ষণ তৈরি হয়, যে আগ্রহ তৈরি হয়, মিলনের স্পৃহা তৈরি হয়, এগুলো কিন্তু তিনি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বলে আমার মনে হয়। এইভাবে আধুনিক যুগেও আমরা লক্ষ্য করছি আজকে যারা উপন্যাস লিখছেন এই সময় বিংশ শতাব্দীতে, এই একবিংশ শতাব্দীতে বাংলাদেশের, তাদের মধ্যে প্রেম কিন্তু আসে। তবে প্রেমটা আজকে জটিল অবস্থানে এসছে। অনেক ধরনের সামাজিক সম্পর্ক মিথস্ক্রিয়ার ফলে প্রেমের চারিত্র অনেক ধরনের হয়েছে, সেটা কিন্তু আমাদের লেখকরা ফুটিয়ে তুলছে। আর জীবনানন্দ দাশের কথা বললেন, উনি তো সম্পূর্ণভাবে বাংলাদেশটাকে তুলে ধরেছেন। এবং জীবনানন্দ দাশ যদি তার কবিতা যদি আমরা অনেকটা অফ করে দেই, মানে লুপ্ত করে দেই, তাহলে বাংলাদেশের অনেক চিত্র আমরা সাহিত্যে পাবো না। এবং বাংলাদেশটা তিনি সম্পূর্ণভাবে ফুটিয়ে তুলেছেন, সেই চিল থেকে শুরু করে নদী, তারপর হচ্ছে ফুল, ফল, ফসল, এগুলো তো তুলে ধরেছেন তিনি। আমরা যদি একটু বৈশ্বিক প্রেক্ষাপটে একটু কথা বলি, আমরা বৈশ্বিক কথা বলতে গেলেই আমাদের সামনে আসে লাইলি মজনু, কিংবা শিরি ফরহাদ তার আগে, কিংবা ইউসুফ জুলেখা। তো আমরা যদি এই যে সাহিত্য রচনা, এগুলো হয়তো একজন সাহিত্যিকের কল্পনা অথবা তার আশেপাশের কোনো ঘটনা উঠে এসেছে। তো এই জিনিসটা যখন, অথচ আমরা যারা পাঠক
শত শত বছর ধরে কিংবা পাঠকের পর পাঠক যে অমরত্বটা আমরা দিয়ে রেখেছি তাদেরকে, তার মনে হচ্ছে যে আমাদের পাশেরই, তাদের দুঃখ কষ্ট কিংবা কাহিনীগুলোতে আমরা যেরকম নিজেরা কেঁদে বুক ভাসাই। তো এই বিষয়গুলো আপনি আসলে কি বলবেন? আসলে তো বাংলা সাহিত্যে আমরা লক্ষ্য করছি, আপনি যে বইগুলোর কথা বললেন এগুলো তো অনুবাদ সাহিত্য এবং বিদেশি সাহিত্যে অনুবাদ করা হয়েছে 1200 সাল থেকে 1800 সালের মধ্যে। আলাওল থেকে শুরু করে অনেকে করেছে এবং এগুলো হচ্ছে আমরা দেখি যে এই সময় যে সাহিত্যটা মধ্যযুগের আমরা বলি, এটা আসলে প্রেম নির্ভর ছিল এবং এই যে কাহিনীগুলো বললেন আপনি, এগুলো সম্পূর্ণ অনুবাদ। এবং আমরা যদি দেখি সেই সময় মঙ্গল কাব্য, তারপর মধ্যযুগের যে কাব্যগুলো আছে সেগুলো থেকে প্রেম একবার টইটুম্বুর করে পরিপূর্ণভাবে শিল্প সাহিত্যে আছে, আমাদের কবিতায় আছে, গানে আছে। এমনকি আমরা যদি আমাদের সাহিত্যের পিছনে যাই, আদি উপাদানকে যদি লক্ষ্য করি, সেই চর্যাপদের প্রত্যেকটা পংক্তিতে প্রেম ভালোবাসা মানুষের কথা আছে। প্রিয়া পিনু, আপনাকে একটু থামাই, আমরা একটু আপনার বই নিয়ে জানতে চাই, কারণ আপনি নিজেও একজন কবি। আপনার বই দেশ ভরা নদী, কিংবা আপনিও কিন্তু প্রকৃতিকে তুলে ধরেছেন, প্রেমের কবিতা লিখেছেন, সেই সম্পর্কে একটু জানতে চাই। না, আমি তো অনেক ধরনের কবিতা লিখেছি, সেখানে প্রকৃতি এসছে, মানুষ এসছে, এমনকি ভালোবাসা এসেছে। যেমন আমার একটা বই আছে কবিতার, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। এটা সম্পূর্ণভাবে মানুষের সম্পর্কজাত নরনারীর প্রেম বিষয় নিয়ে এবং এগুলো আর তাছাড়া অন্যান্য কাব্যগ্রন্থ প্রেম ভালোবাসা মানবিক সম্পর্কের কথা আমি টেনে তুলে এনেছি। এবং এই বছরও একটা বই বের হয়েছে, যেমন জামাটা পাল্টাও অন্তর্বাসক। এখানে মানুষের যে আজকের যুগে যে মানুষ অনেক ধরনের পোশাক পরে থাকে, কিন্তু মানুষ উপরটা দেখায়, কিন্তু তার ভিতরে যে ক্লেদ আছে, তার মধ্যে যে হিংসা আছে, তার মধ্যে যে অনেক ধরনের আবর্জনা আছে, এগুলো কিন্তু পরিবর্তন করা উচিত একটা মানবিক মানুষ হিসাবে। সেই কারণে এই বইটির নামটা আমি এইভাবে রেখেছি, যে একটা টোটাল মানুষকে যদি পরিবর্তিত না করা যায়, মানবিক না করা যায়, তাহলে সেই মানুষ কিন্তু আসলে মানবিক হয়ে উঠতে পারে না। প্রেম আর প্রকৃতি আসলে সাহিত্যে যেভাবে মিলেমিশে আছে, এটা আসলে গভীর আলোচনার বিষয়, গবেষণার বিষয়। ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী যদি বলি যে এটা শুধু নারী পুরুষের কোনো জৈবিক তাড়না কিন্তু না, সাহিত্যিকরা কিন্তু বারবার বলে গেছেন যে এটা হচ্ছে গভীরতম চরম অনুভূতির নাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সাহিত্যে প্রেম এবং প্রকৃতির কথা। আজকে বসন্তের দিন, বইমেলার 14তম দিন। আজকে কিন্তু পুরো বইমেলা রঙিনভাবে আমাদের মাঝে আবার একটা নতুন রূপে ধরা দিয়েছে বলা যায়। চারপাশের মানুষ কিন্তু আজকে ভালোবাসার রঙে সেজে বসন্তের সুরে নিজেকে নিমজ্জিত করে কিন্তু প্রাণের বইমেলায় ঘুরছে। বসন্তের এই দিন সবার জন্য ভালো হোক, মঙ্গলের হোক, সবাইকে শুভ বসন্ত এবং প্রাণের বইমেলা আগামীকাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি।